নতুন? জি স্যার। জি স্যার। তারপর হচ্ছে আমাদের হাসিবুর রহমান। ক্লাস করতেছো? তো একটু পরে ওঠে সবসময়। ক্লাস করতেছেন না। আমাদের আরশি ক্লাস করতেছে, আরশি মাঝে মাঝে ক্লাস করে। আরশি ক্লাস করতেছেন? খবর নাই। এই মেয়ে কি ক্লাস করে? না ক্লাসে ঢুকে ঘুমায়? এই ক্লাস চালু করে দিয়ে চলে গেছে কোথায়? আসলে আনিসুর রহমান ফাইন। হয়তো টেলিভিশন দেখ মানে ক্লাস দেখ, যেকোনো একটা কর। ক্লাস আর টেলিভিশন কখনো একসাথে দেখা যায় না। হয়তো ক্লাস কর নাহলে টেলিভিশন দেখ, যেকোনো একটা কর। না স্যার টেলিভিশন দেখছি না স্যার। না তুই কেমন দেখবি? আমরা শুনতেছি কিন্তু টেলিভিশন শুধু। না আমরা স্যার এখানে ছোটবেলা থেকে দেখতেছি। ওকে, আসেন শুরু করি। স্যার অপচয়। হ্যাঁ, অপচয় ওয়ার্ডটাকে আমরা 9 থেকে পড়ছি এরকম। অপচয় মানে কি? অপচয় মানে হচ্ছে সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি। অপচয় মানে কি আসলেই সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি কিনা সেটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত বুঝতে পারবো। প্রথমে আমরা পয়েন্ট লিখি অপচয়। ব্র্যাকেট এটার ইংরেজি নাম হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন। আচ্ছা স্যার, এই ডেপ্রিসিয়েশন শব্দটা আমরা যদি একটু ভাঙি, ডি যোগ প্রিসিয়েশন দ্বারায়। ডেপ্রিসিয়েশন শব্দটাকে একটু ভাঙলাম, ডি যোগ প্রিসিয়েশন। আচ্ছা, ডি এর ফুল মিনিং হচ্ছে ডেক্লাইন। আর প্রিসিয়েশন শব্দটা স্যার ল্যাটিন প্রেসিয়াম থেকে আসছে। ল্যাটিন মানে ইতালীয় শব্দ, ল্যাটিন প্রেসিয়াম থেকে আসছে। অথবা এটাকে এভাবে লিখি, প্রেসিয়েশন শব্দ আসছে প্রেসিয়াম থেকে। প্রেসিয়ামটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড। এতটুকু বুঝছেন? জি স্যার। আচ্ছা, কেউ যদি এখন বলে ডেপ্রিসিয়েশন শব্দটি কোথা থেকে আসছে, তখন আপনি অ্যানসার দিবেন ডেপ্রিসিয়াম থেকে। কোথা থেকে? ডেপ্রিসিয়াম থেকে। ডেপ্রিসিয়াম, এটা কিন্তু বোর্ড প্রশ্ন, এইচএসসি পরীক্ষার বোর্ড প্রশ্ন। ডেপ্রিসিয়েশন শব্দের উৎপত্তি কোথা থেকে? অ্যানসার হচ্ছে ল্যাটিন ডেপ্রিসিয়াম থেকে। আচ্ছা, তো প্রেসিয়াম শব্দের ইংরেজি অর্থ হচ্ছে প্রাইস। ইংরেজি অর্থ কি? প্রাইস। প্রাইস। তাহলে উপরেটা ছিল ল্যাটিন শব্দ বা ইতালীয় শব্দ, আর এটা হচ্ছে ইংরেজি শব্দ প্রাইস। এখন ডেক্লাইন শব্দের অর্থ হচ্ছে হ্রাস, আর প্রাইস শব্দের অর্থ হচ্ছে মূল্য। তাহলে অপচয় অর্থ কি দাঁড়ালো বলুন তো একটু? মূল্য হ্রাস। মূল্য হ্রাস। সবাইকে এতটুকু বুঝছি? জি স্যার। ডেপ্রিসিয়েশন শব্দটি আসছে ডেপ্রিসিয়াম থেকে। ডেপ্রিসিয়াম, প্রেসিয়াম শব্দের ইংরেজি অর্থ হচ্ছে প্রাইস, প্রাইস শব্দের বাংলা হচ্ছে মূল্য। আচ্ছা, আর ডি এর ফুল মিনিং হচ্ছে ডেক্লাইন। তাহলে ডেক্লাইন প্রাইস অর্থাৎ মূল্য হ্রাস। তাহলে অপচয় দ্বারা কি বোঝায়? মূল্য হ্রাস। মূল্য হ্রাস। এবার মনে রাখেন, স্থায়ী সম্পদের যে কোনো কারণে মূল্য হ্রাস পাইলে সেটাকে অপচয় বলা যাবে। এতটুকু বুঝছি? জি স্যার। জি স্যার। তাহলে শুধু ব্যবহার করলে যে অপচয় হয় ব্যাপারটা ঠিক না। স্যার আমরা তো 9 পড়ছি, এতদিন পর্যন্ত পড়ছি, এখনো পড়বো, আজকেও বলবো, কোনো সমস্যা নেই। আসলে ব্যবহার করলেও অপচয় হয়, মাঝে মাঝে ব্যবহার না করলেও অপচয় হবে। যেমন ধরেন আপনি একটা ফার্নিচার কিনছেন, কোন একটা ফার্নিচার, ধরেন একটা ফ্রিজ কিনছেন। তো ফ্রিজটা আপনি প্রথম 1 মাস ব্যবহার করছেন খুব ভালোভাবে, পরের মাসে আপনি আরেকটা ফ্রিজ আনছেন ভালো। তো চিন্তা করেন আপনি পুরো ফ্রিজটাকে আপনি ব্যবহার করবেন না, এক পাশে ফেলে রাখছেন। আচ্ছা, আপনি ব্যবহার করছিলেন কিছুদিন, কিন্তু এখন আর ব্যবহার করতেছেন না। এখন ব্যবহার করেন আর না করেন, এটা প্রতিনিয়ত প্রতিদিন এটা একটু একটু করে কি হয়ে যাচ্ছে? অপচয় হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? জি স্যার। তাহলে ব্যবহার করছিলেন কিছুদিন, অথবা প্যাকেট খুলছেন, প্যাকেট খুলে রেখে দিয়েছেন আর ব্যবহার করতেছেন না, তাহলে এটা অপচয় হবে। তবে প্যাকেট খুলতে হবে, প্যাকেট খোলার আগে অপচয় হয় না। বুঝতে পারছি? অপচয় শুরু হবে কখন? উত্তর হচ্ছে যখন আপনি ইনটেক জিনিসটাকে একটু ভেঙে মানে ব্যবহার শুরু করবেন, কিন্তু এরপর আর ব্যবহার করেন না কোনো কারণে, কোনো সমস্যা নেই, অপচয় হবে। ব্যবহার করতেছেন তাহলে অপচয় হবে। অনেক সময় দেখবেন আমরা নতুন একটা মোবাইল কিনছি, এক মাস ব্যবহার করার পর এটার প্রতি আর ইন্টারেস্ট থাকে না, এটা সরাই নতুন আরেকটা, অনেকের টাকা পয়সা বেশি তো তারা সেকেন্ড আরেকটা মোবাইল কেনে। তাহলে আগের মোবাইলটা কিন্তু আপনি ইউজ করতেছেন না, কিন্তু এটার উপর অটোমেটিক অপচয় চলতেছে। এবার যত দিন যাবে তত এটার দাম খালি কমতে থাকবে। ক্লিয়ার? জি স্যার। ওকে স্যার, তাহলে আসলে আমরা একটু অবচয়ের মিনিং গুলো লিখে আস্তে আস্তে পড়ালে লিখে অবচয়ের উৎপত্তি লিখে দিতে চাই। দেখেন অবচয় হলো স্থায়ী সম্পদের
আনুমানিক জীবনকালের মধ্যে অবচয় হলো স্থায়ী সম্পদের আনুমানিক জীবনকালের মধ্যে ক্রয় মূল্য অবলিক ব্যয় বন্টন প্রক্রিয়া। লাইনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে, এডমিশন টেস্টে তো বেশি আসে, এইচএসসি তে আসেই, এডমিশন টেস্টেও আসে, খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা আসতে পারে অবশ্যই কি আপনি অ্যানসার দিবেন ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া অথবা ব্যয় বন্টন প্রক্রিয়া। স্থায়ী সম্পদের ক্রয় মূল্যটাকে ব্যয় বলা হয়। ব্যয় আর খরচ এক জিনিস না। খরচ মানে হচ্ছে অবচয় হচ্ছে খরচ। কোনো কিছু আপনি ব্যবহার করে ফেলছেন, মেয়াদ শেষ, ইউজ করে ফেলছেন, সেটা হচ্ছে খরচ। কিন্তু যেটা কোনো পুরো মূল্যটাকে, মোট মূল্যটাকে এটা বলা হয় অবচয়, সরি ক্রয় মূল্য। যেমন ধরেন আপনি একটা টেলিভিশন কিনছেন, কত দিয়ে? সাপোজ 30,000 টাকা দিয়ে। আপনি 30,000 টাকা দিয়ে টেলিভিশনটা কিনছেন, এই টেলিভিশনে যে 30,000 টাকা, এটাই হচ্ছে স্থায়ী সম্পদের ক্রয় মূল্য, এটার নামই হচ্ছে ব্যয়। তাহলে টেলিভিশনের ব্যয় হচ্ছে 30,000 টাকা। ধরেন টেলিভিশনটা আপনি 1 বছর ব্যবহার করছেন এবং এটার উপর অবচয় হচ্ছে 5,000 টাকা। তাহলে ওই টেলিভিশনের মধ্যে ব্যয় হচ্ছে 30,000 কিন্তু খরচ হচ্ছে 5,000। যতটুকু ব্যবহার করে ফেলি সেটাকে খরচ বলে, আর যেটা এখনো ব্যবহার করি নাই ওটাকে আমরা সম্পদ বলি। আর মোট মূল্যটাকে বলা হয় ব্যয়। মনে থাকবে? জি স্যার। স্যার ব্যয় মানে মূলধন জাতীয়। ব্যয় শব্দটা মানে কি? মূলধন জাতীয়। আর খরচ মানে মুনাফা জাতীয়। ব্যয় মানে কি? মূলধন জাতীয়। মূলধন জাতীয়। খরচ মানে মুনাফা জাতীয়। মুনাফা জাতীয়। তাহলে মূলধন জাতীয় ব্যয় মানে ব্যয়, আর মুনাফা জাতীয় ব্যয় মানে হচ্ছে খরচ। খরচ। ওকে জি স্যার। স্যার। এগুলো আমরা আরেকটু ডিটেইলস করি ব্যয় ও ব্যয় শ্রেণী বিভাগের একটা চ্যাপ্টারে সেকেন্ড সেকেন্ড পেপারে সমবন্ধায়। তো আপাতত মনে রাখেন অবচয় চ্যাপ্টার পড়ার সময় যে অবচয়ের ক্রয় মূল্য বা অর্জন মূল্যকেই আসলে ব্যয় বলা হয়। ক্লিয়ার? জি স্যার। মানে স্থায়ী সম্পদের, সরি আমি অবচয় বলছি মনে হয়, স্থায়ী সম্পদের ক্রয় মূল্য বা অর্জন মূল্যকে ব্যয় বলা হয় অবচয় চ্যাপ্টারের ক্ষেত্রে, এটা মনে রাখবেন। ওকে, তাহলে যদি প্রশ্ন করে অবচয় কি, অ্যানসার হচ্ছে ক্রয় মূল্য বা ব্যয় বন্টন প্রক্রিয়া। পরীক্ষা আসতে পারে অবচয় কোন ধরনের প্রক্রিয়া, অ্যানসার হচ্ছে ব্যয় বন্টন প্রক্রিয়া। অথবা অবচয় ড্যাশ বন্টন প্রক্রিয়া, উত্তর হচ্ছে ব্যয় বন্টন প্রক্রিয়া। এই ধরনের প্রশ্ন পরীক্ষা বিগত বছরে আসে। এখন স্যার এই লাইনটা দ্বারা আসলে কি বোঝায়, কারণটা আসলে কি? ধরে নেন একটা সম্পত্তির ক্রয় মূল্য, ক্রয় মূল্যকে সি দ্বারা প্রকাশ করে। কেন? আসলে ক্রয় মূল্যের অপর নাম হচ্ছে ব্যয়। তো ব্যয়ের ইংরেজি কি? কস্ট। কস্টকে সংক্ষিপ্ত ভাষায় লেখা হয় সি। ক্লিয়ার? আচ্ছা, এই জন্য পুরো চ্যাপ্টারে ক্রয় মূল্য বা অর্জন মূল্যকে আমরা সি দ্বারা লিখি। আসলে সি এর ফুল মিনিং কিন্তু ক্রয় মূল্য না, সি এর ফুল মিনিং হচ্ছে কস্ট। কস্টের বাংলা হচ্ছে ব্যয়, আর ব্যয় বলতে এখানে ক্রয় মূল্য বা অর্জন মূল্যকে বোঝায়। আচ্ছা, ধরেন একটা সম্পদের ক্রয় মূল্য 50,000 টাকা। বুঝছেন এতটুকু? আচ্ছা, এটার আনুমানিক জীবনকাল ধরে নিলাম 4 বছর। কয় বছর? 4 বছর। এখন এই যে আপনি 50,000 টাকাকে তাহলে কয় বছর ব্যবহার করবেন? 4 বছর। 4 বছর। তাহলে আপনি সম্পদটাকে 4 বছর ব্যবহার করবেন বলে ঠিক করছেন। 4 বছর বেশি কিন্তু আপনি ব্যবহার করবেন না। তাহলে আপনি নিশ্চিত ধরে নিচ্ছেন যে 50,000 টাকার যে সম্পদটা এটা 4 বছরের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে। মানে 4 বছর ব্যবহার করব, তো 4 বছর পর এটার আর কোনো মূল্য থাকবে না। বুঝতে পারছি? বুঝছি? আচ্ছা, তো এখন 50,000 টাকা দিয়ে আমরা যখন কোনো সম্পদ কিনি, এটাকে আমরা প্রথম বছর খরচ হিসেবে দেখাই না, কারণ এটা তো আমি একসাথে খরচ করে নিই বা এটা আমি ব্যবহার করে ফেলিনি, এখন এটা 4 বছর ধরে ব্যবহার করব। তো যে জিনিস আপনি 4 বছর ধরে ব্যবহার করবেন, এই জিনিস কখনো 1 বছরের খরচ হিসেবে দেখানো হয় না। এইজন্য 50,000 টাকা যেহেতু আপনি 4 বছরে ব্যবহার করবেন, এটাকে 4 বছর অল্প অল্প করে খরচ হিসেবে দেখানো হয়। এই যে 50,000 টাকা আপনি 4 বছর অল্প অল্প টাকা হিসেবে খরচ দেখাবেন, মানে অল্প অল্প করে খরচ হিসেবে দেখাবেন, এই জন্য ওই অল্প অল্প খরচটাকে মূলত অবচয় বলা হয়। ধরেন 50,000 কে আপনি বরাবর 4 ভাগে ভাগ করছেন, তাহলে কত আসে? 12,500। কত আসে? 12,500। তাহলে আপনি ধরে নিচ্ছেন আপনার প্রতি বছর 12,500 টাকা খরচ হবে। এই যে প্রতি বছর 12,500 টাকা খরচ হচ্ছে, এই 12,500 টাকার নামই হচ্ছে অবচয়। তাহলে আপনি কি করছেন? স্থায়ী সম্পদের মূল্যটাকে আপনি 4 ভাগ করে দিয়েছেন, আনুমানিক জীবনকালের মধ্যে ভাগ করছেন। এখন এই 4 ভাগটা সমান ভাগ হইতে পারে, অসমান ভাগও হইতে পারে। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এখন আপনি এটা ব্যবহার করেন আর না করেন, আপনি যেহেতু 4 ভাগ করে ফেলছেন, এটা প্রত্যেক বছর এক ভাগ করে অবচয় দেখা যেতে হবে। তাহলে অবচয় কি? এই যে সম্পদের ক্রয় মূল্যটা, এটাকে আনুমানিক জীবনকালের মধ্যে বন্টন করে দেখানোর প্রক্রিয়াটাকে আসলে অবচয় বলে। ক্লিয়ার? জি স্যার। প্রত্যেক বছর একটা একটা অংশ করে আমরা কি দেখাবো, কি নাম দিয়ে দেখাবো? অবচয় নাম দিয়ে দেখাবো। আর অবচয়ের মাধ্যমে সম্পত্তির মূল্যটা আস্তে আস্তে কি পাবে? হ্রাস পাবে। চতুর্থ বছরে গিয়ে এটা ভ্যানিশ হয়ে যাবে। প্রথম বছর আপনি 12,500 টাকা খরচ দেখালেন,
দ্বিতীয় বছর আপনি 12,500 খরচ দেখালেন, তাহলে 2 বছরে 25,000 টাকা শেষ। তৃতীয় বছরে 12,500 টাকা খরচ দেখালেন, 3 বছরে প্রায় 37,500 টাকা শেষ। চতুর্থ বছরে কি আপনি যখন আরো 12,500 টাকা খরচ হিসেবে দেখাবেন, চতুর্থ বছরে সম্পদটা ফেলে দিতে হবে। ওকে, সম্পদটার আর কোনো ভ্যালু নাই, জিরো ভ্যালু, বা এটা ভ্যানিশ হয়ে গেছে অটোমেটিক্যালি। কিন্তু কেউ যদি 4 বছর খরচ হিসেবে না দেখাই, যে বছর কিনছে ওই বছর সম্পদ হিসেবে দেখাইছে, চতুর্থ বছরে গিয়ে ডাইরেক্ট খরচ হিসেবে দেখাই ফেলে, ওই প্রতিষ্ঠান লসের মুখোমুখি হতে পারে। ওই প্রতিষ্ঠানে কিছু হিসাব সংক্রান্ত গরমিল দেখা দিতে পারে। এই জন্য এটা একসাথে খরচ হিসেবে দেখানো যায় না, অল্প অল্প করে খরচ হিসেবে দেখাতে হয়। এখান থেকে এই কথাটা আসছে। অবচয় কি? অবচয় হলো স্থায়ী সম্পদের ক্রয় মূল্য বা ব্যয়কে আনুমানিক জীবনকালের মধ্যে বন্টন করে দিতে হবে। এখন বন্টনটা সমভাবে বন্টন করতে পারেন, অসমভাবেও বন্টন করতে পারেন, এটা ডিপেন্ড করবে অবচয়ের পদ্ধতির উপর। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই লাইনটা লিখছেন সবাই? জি স্যার। আচ্ছা, এই লাইনটা খুব মুখস্থ করে ফেলবেন। অবচয় কি? ব্যয় বন্টন প্রক্রিয়া, এক কথাই শেষ। আমি একটু ডিটেইলস লিখছি আর কি, মানে কিসের মধ্যে বন্টন করবে এই জন্য ডিটেইলস স্থায়ী সম্পদের আনুমানিক জীবনকালের মধ্যে এত কিছু দরকার নেই। অবচয় কি? অবচয় হলো ব্যয় বন্টন প্রক্রিয়া, শর্ট লাইন হচ্ছে এটা, এবং এটা পরীক্ষা আসবে মোটামুটি নিশ্চিত। পরের লাইনে আসুন। পরের লাইনে লিখেন অবচয় কোনো মূল্যায়ন প্রক্রিয়া নয়। অবচয় কোনো মূল্যায়ন বা মূল্য নির্ধারণ প্রক্রিয়া নয়। অবচয় কোনো মূল্যায়ন বা মূল্য নির্ধারণ প্রক্রিয়া নয়। এর মানেটা কি? মানে হচ্ছে ধরেন ওই যে আপনি টেলিভিশনের কথাই যাই, টেলিভিশনটার দাম কত ছিল? 50,000 টাকা। এখন আপনি 1 বছর ব্যবহার করে ফেলছেন। 1 বছর ব্যবহার করে ফেলার পর আপনি কি নিশ্চিত করে বলতে পারবেন এই টেলিভিশনের দাম কত? না স্যার। না, বলতে পারবেন না। কেউ আপনি যদি কাউকে দেখান ভাই টেলিভিশনটা দেখেন তো কত টাকায় সেল করতে পারবো, কেউ বলবে এটা আনুমানিক 30,000 টাকায় সেল করতে পারবেন, কেউ বলবে না এটার দাম 40,000 টাকা, কেউ বলবে না এটা হয়তো 50,000 টাকায় সেল করা যেতে পারে। তাহলে এক একজনের কাছে এটার মূল্যটা এক এক রকম। তার মানে অবচয়ের উপর নির্ভর করে টেলিভিশন বা স্থায়ী সম্পদের সঠিক মূল্য নির্ধারণ করা সম্ভব না। এজন্য বলা হচ্ছে যে অবচয় কোনো মূল্যায়ন প্রক্রিয়া নয়। স্যার অবচয় শব্দটা এখানে আসলো কেন, বা মূল্যায়ন শব্দটা আসলো কেন? কারণ হচ্ছে আপনি তো বলছেন যে এটার প্রথম বছরে অবচয় হবে 12,500, তাহলে 50,000 থেকে 12,500 বিয়োগ করলে 37,500 হয়, ঠিক না? জি স্যার। তাহলে নিয়ম অনুযায়ী যদি অবচয়ের মূল্য নির্ধারণ প্রক্রিয়া হইতো, তাহলে আমরা সবাই বলতাম হ্যাঁ টেলিভিশনের দাম 37,500। কিন্তু আমরা তো সবাই এটা বলি না, আমরা বলি হয়তো টেলিভিশনের দাম 30,000, অথবা টেলিভিশনের দাম 38,000, অথবা টেলিভিশনের দাম 40,000। সবাই অনুমান করি, অনুমান নির্ভর বলি। যার কাছে দাম, সাপোজ যে কিনবে সে যে দাম বলবে আপনি ওই দামই মানে কি করতে হবে, বিবেচনা করতে হবে। আপনি যদি বলেন ভাই এটা দাম 37,500, ধরেন আমি 37,500 ছাড়া বিক্রি করবো না, আপনি টেলিভিশন বিক্রি করতে পারবেন না। হয়তো আপনি বেশি দামেও বিক্রি করতে পারেন, অথবা আপনি কম দামেও বিক্রি করতে পারেন, কারণ একুরেট দামটা আসলে পাওয়া যাওয়ার সম্ভাবনা নাই। এই জন্য বলছে অবচয়ের উপর নির্ভর করে কোন সম্পদের সঠিক মূল্য নির্ধারণ করা সম্ভব না। ক্লিয়ার? জি স্যার। এই জন্যই অবচয়কে আমরা মূল্য নির্ধারণ প্রক্রিয়া বলতে পারি না। ওকে স্যার, এরপর লিখেন পরের লাইনে লিখবেন হ্যাঁ অবচয়ের অঙ্কে তারিখ নিয়ে একটা সমস্যা হয় এই চ্যাপ্টারে। আপনি যখন অবচয়ের অঙ্ক করবেন তখন কিছু কথা মাথায় রাখতে হবে। আচ্ছা এখন কোন মাস? জুলাই। জুলাই। জুলাই মাস কয় দিনে রে? 31। 31। কিন্তু আপনি যখন অবচয় অঙ্ক করবেন তখন বলতে হবে এটা 30 দিন। কয় দিন? 30 দিন। এটা একটু মনে রাখবেন। আর এক বছর সমান কয় দিন এখানে? 360 360 দিন, 65 না। 60 দিন। সাবধান, কেউ যদি 65 বলেও বুঝাবে হ্যাঁ তোমরা ক্যালেন্ডার দেখো 365 দিন লেখা আছে না। জি না স্যার, এখানে ক্যালেন্ডার বিবেচনায় আসবে না, এটা অনুমান নির্ভর অঙ্ক। অবচয়ের অঙ্কগুলো হচ্ছে অনুমান নির্ভর। এইজন্য অবচয় ফেব্রুয়ারি মাসের কথাও যদি প্রশ্নে লেখা থাকে স্যার এটা 30 দিন বিবেচনা করতে হয়। ডিসেম্বর মাসের কথাও যদি লেখা থাকে 30 দিন বিবেচনা করতে হবে। ক্লিয়ার? এটা কি শুধু অবচয়ের অঙ্কের মধ্যে? শুধু অবচয়, শুধু অবচয়, অন্য কোনো চ্যাপ্টারে না, শুধু অবচয়। পুরো হিসাব বিজ্ঞানে অবচয় চ্যাপ্টারে শুধু এক মাস সমান 30 দিন চিন্তা করবেন। এটা জানুয়ারি হোক ফেব্রুয়ারি, অর্থাৎ প্রশ্নে যে মাসের নামে লেখা থাক না কেন ওই মাস সমান 30 দিন, শুধুমাত্র অবচয়ের অঙ্কের ক্ষেত্রে। হ্যাঁ বলেন স্যার, প্রশ্ন করতেছি লিখে জানি তানজিম বল। ফেব্রুয়ারি মাসটা বলছিলাম যে। হ্যাঁ হ্যাঁ ফেব্রুয়ারি মাসটা বলছিলাম যে। আচ্ছা ফেব্রুয়ারি মাস 28 দিন হবে না 29 দিন হবে না, 30 দিনই ধরতে হবে, বুঝছি?
জি স্যার। ওকে স্যার, ইভেন 1 বছর সমান কেউ যদি কোনো বইতে 365 লেখা থাকে, সাবধান, এটা 360 হবে, 65 হবে না। কোনো সন্দেহ নাই এখানে। একটু সাবধান থাকেন এগুলা, কারণ নালে ম্যাথ ভুল করবেন। কারণ আপনাদের এইচএসসি ধরেন কোনো কারণে ভুল করলেন, সমস্যা নেই, পরবর্তী ধাপ হচ্ছে এডমিশন টেস্ট, ওখানে কিন্তু এটা লাগবে। তাহলে 1 মাস সমান 30 দিন, 1 বছর সমান 360 দিন। কোনো 60 কনফিউশন দিন। আছে কিনা? না স্যার। তাহলে অবচয় পয়েন্ট কমপ্লিট। পরবর্তী পয়েন্ট কি? অবচয় নির্ধারণের বিবেচ্য বিষয়। তাহলে লিখে ফেলেন অবচয় নির্ধারণে বিবেচ্য বিষয়। স্যার অবচয় নির্ধারণে প্রধান বিবেচ্য বিষয় তিনটি। বিবেচ্য বিষয় অনেক, বিবেচ্য বিষয় মানে যা যা আমরা বিবেচনা করি, বিবেচ্য বিষয় কিন্তু অনেক কিছু থাকে, কিন্তু প্রধান বিবেচ্য বিষয় আসবে পরীক্ষায়। প্রধান বিবেচ্য বিষয় কয়টি? তিনটি। তিনটি। এক নম্বর হচ্ছে সম্পদের ক্রয় মূল্য। তবে আমি গত ক্লাসে আলোচনা করছিলাম সম্পদের ক্রয় মূল্য, এগুলো আলোচনা করতে গিয়ে যে ক্রয় মূল্য বললেও আপনি আসলে ক্রয় মূল্য না, কাকে বিবেচনা করবেন? আর একটু আগে শিখছি এদেরকে অপর নাম হিসেবে কি বলা হয়? ব্যয়। ব্যয় বলা হয়। ভেরি গুড। তাহলে ইংরেজিতে কি বলা হবে? কস্ট না? কস্ট। আচ্ছা এটা একটু লিখে আগে, ইংরেজিতে কস্ট লিখি। তাহলে ইংরেজিতে বলা হবে কস্ট। এই কস্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সি। সি লিখছি কেন? ওই যে সূত্রে যখন সি লিখবো যাতে আপনি বোঝেন। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে অবচয় নির্ধারণ করতে হলে প্রথমে আপনাকে ক্রয় মূল্য বা অর্জন মূল্য লাগবে, এটা ছাড়া আপনি অবচয় নির্ধারণ করতে পারবেন না। দুই নম্বর হচ্ছে আনুমানিক ব্যবহারিক জীবনকাল। আমি সংক্ষেপে মেয়াদ লিখলে হইতো, কিন্তু এটার অরিজিনাল একটা নাম আছে। আনুমানিক ব্যবহারিক জীবনকাল অথবা মেয়াদকাল। সরাসরি মেয়াদকাল বলা উচিত না, কারণ আমরা আগেই জানি এগুলোর সঠিক মেয়াদ হয় না। এই জন্য আমরা লিখছি আনুমানিক ব্যবহারিক জীবনকাল, স্মল লেটার এন। কোন লেটার? স্মল লেটার। ক্যাপিটাল লেটার না। আমরা বছর বা আনুমানিক জীবনকালকে এন দ্বারা প্রকাশ করি। আর 3 নম্বর হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। কেউ কোনো কিছুর মিনিং না বুঝলে বলিয়েন, অবচয় চ্যাপ্টারে মিনিং বোঝাটা খুব জরুরি। এটা বুঝাবো, আবার এটা বলিয়েন না বলতে। ভগ্নাবশেষ মূল্য বা নিঃশেষ মূল্য, অবশিষ্ট মূল্য, ধ্বংসাবশেষ মূল্য। এত নাম লাগবে না, মূল নাম হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, এটা মনে রাখলে হবে। এগুলো জাস্ট একবার রিডিং করে রাখবেন, কারণ মাঝে মাঝে এই ধরনের নাম দিয়ে দুষ্টামি করতে পারে। বর্জ্য মূল্য, ইংরেজিতে বলে সালভেজ ভ্যালু অথবা স্ক্র্যাপ ভ্যালু। আপনারা যে স্ক্র্যাপ বলেন না, এই স্ক্র্যাপ শব্দটা মূলত ইংরেজি শব্দ। স্ক্র্যাপ ভ্যালু সংক্ষেপে আমরা বলি এসভি। ফিনান্সে এসভি দ্বারা সেলস ভ্যালুকে বোঝায়, কিন্তু অবচয় চ্যাপ্টারে এসভি দ্বারা স্ক্র্যাপ ভ্যালুকে বোঝায়। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এতটুকু লিখছেন? জি স্যার। আচ্ছা এবার একটু বুঝাই। না। আচ্ছা আগে লিখে ফেলেন তারপর বুঝাচ্ছি। স্যার এসবিটা ছোট হাতের হবে যে না? এসবি ক্যাপিটাল লেটার, শুধু এখানে এনটা ছোট হাতের, বাকি সব ক্যাপিটাল লেটার। স্যার ধ্বংসাবশেষ মূল্যর পরে এটা কি লিখছেন? হুম, ধ্বংসাবশেষ মূল্যর পরে এটা ধ্বংসাবশেষ মূল্য পর লিখছি বর্জ্য মূল্য। লিখছেন? জি স্যার। ভেরি গুড। আচ্ছা তাহলে এখন আমাদের একটু ভগ্নাবশেষ মূল্য সম্পর্কে একটু জানতে হবে। তো
ভগ্নাবশেষ মূল্য মানে কি? সবার হাতে একটা মোবাইল আছে, নিশ্চয় মোবাইল না থাকলে তো আপনি এই ভিডিও দেখতে পারতেন না। মোবাইল আছে তো না? জি স্যার। আচ্ছা, তো ধরেন আমার হাতে একটা মোবাইল আছে, তো এই মোবাইলটা আমি মোটামুটি প্রায় ৪৯,০০০ টাকা দিয়ে কিনছি। কয় টাকা দিয়ে? ৪৯,০০০ টাকা। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য। আমি আশা করতেছি, আমি একটা মোবাইল বেশি দিন ব্যবহার করি, তো আমি আশা করতেছি এই মোবাইল যেহেতু ৪৯,০০০ টাকা দিয়ে কিনছি, মিনিমাম তো ৪ বছর ব্যবহার করবো। কয় বছর? ৪ বছর। মিনিমাম আমি ৪ বছর ব্যবহার করবো। এটা আগেরটা আমি প্রায় ৫ বছর ব্যবহার করছি। আমার আগের মোবাইলটা যারা দেখছেন ওটা প্রায় ৫ বছর ব্যবহার করছি। আমি মোবাইল মোটামুটি ব্যবহার করতে দোয়া করে যেতে ৪ বছর আসলে ব্যবহার করতে পারি। তো আনুমানিক আমি ৪ বছর ব্যবহার করব। তো এরপর আমার একটা আশা আছে যে ঠিক আছে এটা আমি ৮-৯,০০০ টাকায় সেল করব। কয় টাকায় সেল করব? ৯,০০০ টাকা। ধরেন ৯,০০০ টাকায় সেল করব। কয় বছর পর? 4 ৪ বছর পর। বছর। আগামী ৪ বছর মোবাইলটাকে আমি পারফেক্টলি ব্যবহার করব। যতটুকু ব্যবহার করা দরকার মোটামুটি ভালোভাবে ব্যবহার করব, এবং আমি আশা করতেছি যে আমার মোবাইলগুলো ব্যবহার করার পরে এত বেশি নষ্ট হয় না। মোটামুটি এটা খুব সুন্দরই থাকে। কারণ আমি কভার-টাভার দিয়ে মোটামুটি আপনাদের মতো আবার স্টাইল করে ব্যবহার করি না। তো যেহেতু আমি সুন্দর করে ব্যবহার করব, তাহলে ৪ বছর পর এটা মোটামুটি একটা ভালো দাম থাকবে। কিন্তু এটা পুরাতন মোবাইলের দাম বেশি পাওয়া যায় না। ঠিক আছে, আচ্ছা কম দাম হইলেও এট লিস্ট ৯,০০০ টাকা তো পাবো। চিন্তা করলাম ঠিক আছে, এটা আমি আগামী ৪ বছর ব্যবহার করার পর ৯,০০০ টাকায় সেল করব। আচ্ছা তাহলে একটু বলেন তো আগামী ৪ বছরে এই মোবাইলের কত টাকা নষ্ট হবে? 40,000। ৪০,০০০ টাকা। ৪০,০০০ ঠিক আছে। টাকা। তাহলে কিভাবে বের করছেন 40,000 আপনারা? কিভাবে বের করছেন? ৪৯,০০০ থেকে ৯,০০০ বাদ দিবেন, ঠিক না? জি জি স্যার। এই ৪০,০০০ টাকা আগামী ৪ বছরে ব্যবহার হবে। তো যা ব্যবহার হয়ে যায় সেটাকে আমরা অপচয় বলি, ঠিক না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি যা ব্যবহার হবে সেটা কি অপচয় বলতে পারবো? না, বলতে পারি অপচয় হবে। তার মানে এটার নাম দিতে পারি অপচয় যোগ্য মূল্য। এটা নতুন নাম বের করলাম। নামটা কি? অপচয়যোগ্য মূল্য। আচ্ছা, তাহলে অপচয়যোগ্য মূল্য মানে হচ্ছে মোট যত টাকা অপচয় হবে, কিন্তু এখন অপচয় হয় নাই। তাহলে আমি বের করলাম যে আমার সম্পদের মূল্য হচ্ছে ৪৯,০০০ টাকা, কিন্তু ভবিষ্যতে ৯,০০০ টাকায় সেল করা যাবে আনুমানিক জীবনকালের পরে। তো এই যে ভবিষ্যতে এত টাকা বিক্রি করা যাবে, ভবিষ্যতে যত টাকায় বিক্রি করা যাবে বলে আপনি অনুমান করতেছেন, এখনো বিক্রি করেন নাই, আপনি এখনো ব্যবহারই করেন নাই, আপনি অনুমান করতেছেন ভবিষ্যতে ৯,০০০ টাকায় বিক্রি করা যাবে, এটাকেই বলা হয় ভগ্নাবশেষ মূল্য। বুঝছি? জি স্যার। তাহলে ভগ্নাবশেষ মূল্যের আরেকটা নাম বলতে পারি, আরেকটা অপর নাম বলা যায় আনুমানিক বিক্রয় মূল্য। অবচয়ের কোন অঙ্কে যদি দেখেন আপনি লেখা আছে আনুমানিক বিক্রয় মূল্য, বুঝতে হবে এটা বিক্রয় মূল্য না স্যার, এটা ভগ্নাবশেষ মূল্য। শুধু বিক্রয় মূল্য লেখা থাকলে এটা বিক্রয় মূল্য, সাবধান, ওটা ভগ্নাবশেষ মূল্য না। যদি কোথাও লেখা থাকে আনুমানিক বিক্রয় মূল্য, বুঝতে হবে এটা আসলে বিক্রয় মূল্য না, এটা ভগ্নাবশেষ মূল্য। এতটুকু বুঝছি? স্যার বলেন স্যার। স্যার অনুমিত বিক্রয় মূল্য আর বলা আনুমানিক যাবে একই বিক্রয় মূল্য তো একই। একই কথা। অনুমান নির্ভর বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য কখনো অনুমান নির্ভর হয় না। যদি অনুমান নির্ভর বলে তাহলে বুঝতে হবে এটা আসলে কি ভগ্নাবশেষ মূল্য। বুঝতে পারছি? তাহলে সম্পত্তি ব্যবহার করার পরও এটার যত টাকা দাম থেকে যায়, যত টাকা অবশিষ্ট থেকে যাবে, সেটাকেই বলা হয় ভগ্নাবশেষ মূল্য বা অনুমিত বিক্রয় মূল্য। আচ্ছা, তো এখন আপনি বলতেছেন আগামী ৪ বছরে আপনি এখানে ৪০,০০০ টাকা ব্যবহার করবেন, এখনো করেন নাই, তাহলে এটাকেই বলা হয় অবচয় যোগ্য মূল্য। তাহলে আমরা অবচয় যোগ্য মূল্য মানে বলতে পারি না সি মাইনাস এসবি, ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য, বলতে পারি? জি স্যার। তাহলে আজকে এই সূত্রটা লিখে রাখেন যে অবচয় যোগ্য মূল্য সমান সি মাইনাস এসবি, এটা লিখে রাখেন। বলেন এতগুলো কেন কোনো কনফিউশন থাকলে বলে ফেলেন। তাহলে আমরা শিখছি অবচয়ের নির্ধারণের প্রধান বিবেচ্য বিষয় তিনটি। ঠিক আছে, তিনটে লেখা শেষ। আচ্ছা, এবার কি লিখবো জানি? এই সূত্রটা লিখছেন? জি স্যার। সূত্র হিসেবে আলাদা মুখস্থ করতে হবে, এটা জাস্ট এমনিতে থিওরি হিসেবে মুখস্থ করি, সূত্র হিসেবে মুখস্থ করার দরকার নেই, কারণ এটা আলাদাভাবে কোথাও লাগবে না সূত্র, বাট এটা থিওরি আকারে আসবে এমসিকিউ তে। তাহলে এবার লিখেন অবচয়ের পদ্ধতি নির্ধারণের বিবেচ্য বিষয়। এতক্ষণ লিখছি অবচয় নির্ধারণের বিবেচ্য বিষয়, মানে অবচয় কয় টাকা হবে সেটা কিভাবে নির্ধারণ করবেন, উত্তর হচ্ছে তিনটে জিনিসের মাধ্যমে, ক্রয় মূল্য, ভগ্নাবশেষ মূল্য আর জীবনকাল। কিন্তু এখন বলতেছি কোন পদ্ধতিতে আপনি অবচয় ধরবেন। আপনি কি সরলরেখী পদ্ধতি ধরবেন, আপনি ক্রমহ্রাসমান পদ্ধতি ধরবেন, আপনি অবচয়ের কোন পদ্ধতি কোন মেথড অনুসরণ করবেন, এটা নির্ধারণের বিবেচ্য বিষয় আবার তিনটা। বুঝছি? জি স্যার। স্যার দুইটা জিনিসের মধ্যে কিন্তু পার্থক্য আছে, খেয়াল করিয়েন, একটা অবচয় আর একটা অবচয়ের পদ্ধতি।
1 নাম্বার আয়করের হার, 2 নাম্বার ধারাবাহিকতা অথবা সামঞ্জস্যতা, আর 3 নম্বর হচ্ছে উপকারিতা, যেটাকে আপনারা ইকোনমিক্সে বলেন উপযোগিতা। অবচয়ের পদ্ধতি নির্ধারণের বিবেচ্য বিষয় এই তিনটা, আয়করের হার, ধারাবাহিকতা বা সামঞ্জস্যতা, আর এটা হচ্ছে উপকারিতা। লিখছেন? জি স্যার। আচ্ছা, এখন আসেন আয়করের হার মানে হচ্ছে ধরেন বাংলাদেশ সরকার কোনো কারণে বাংলাদেশে সাপোজ ট্যাক্স রেট অনেক বেশি, কারণ আমরা ভাই এত কষ্ট করে সারা বছর ইনকাম করব, সরকার ট্যাক্সের মাধ্যমে কিন্তু সব নিয়ে যায়, তা আমাদের কি থাকবে? হ্যাঁ বুঝছি ট্যাক্স দেওয়াটা ভালো, জনগণের কল্যাণ হবে, আর ভাই জনগণের কল্যাণ তো পরে, আগে নিজের কল্যাণ তো করতে হবে। এখন ভাই এত টাকা ট্যাক্স দিলে কেমন হবে? তা আমরা এই ট্যাক্স থেকে বাঁচার জন্য গভর্নমেন্ট যদি ট্যাক্স রেট বাড়ায় দেয়, আমরা অবচয়ের এমন একটা পদ্ধতি ধরবো যেখানে অবচয় বেশি ধরা যায়। বুঝছি? বুঝছেন? জি তাহলে স্যার। সরকারের আয়করের হারের উপর নির্ভর করবে আমি কোন পদ্ধতি অনুসরণ করব। আমি কি সরলরেখিক অনুসরণ করব, না আমি ক্রমহ্রাসমান অনুসরণ করব, না আমি উৎপাদন একক অনুসরণ করব, কোনটা অনুসরণ করব? এটা ডিপেন্ড করবে সরকারের আয়করের হারের উপর। বুঝছি? জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপর হচ্ছে ধারাবাহিকতা মানে হচ্ছে আপনি প্রথম বছর একটা পদ্ধতি অনুসরণ করছেন, যেমন সরলরেখিক, দ্বিতীয় বছর আপনি একই পদ্ধতি অনুসরণ করবেন সরলরেখিক। প্রত্যেক বছর অবচয়ের পদ্ধতি চেঞ্জ করা যায় না। কোন প্রতিষ্ঠান যদি প্রথম বছর যে পদ্ধতি ধরবে, পরের বছর থেকে সে একই পদ্ধতি অনুসরণ করতে হবে। এটাই হচ্ছে ধারাবাহিকতা বা সামঞ্জস্যতা। আর 3 নম্বর হচ্ছে উপকারিতা। ধরেন আপনি যে টেবিলে বসে আছেন, এই টেবিলে আপনি প্রত্যেকদিন একইভাবে বসতে পারেন, তাহলে এটা প্রতিদিন আপনাকে সেম উপকার দিচ্ছে বা উপযোগ দিচ্ছে। কিন্তু আপনার মাথার উপর যে ফ্যান চলতেছে, এটা কিন্তু প্রতিদিন একই রকম ঘোরে না। যখন কিনে আনছিলেন তখন একটু বেশি ঘুরছে, এটা দিন দিন একটু একটু কম কম ঘুরতে 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 একসময় ঠাস করে বন্ধ হয়ে যাবে, ঠিক না? তাহলে এটার উপকারটা দিন দিন বাড়ে না কমে? কমে। কমে। ফ্যানের কমে। উপকারটা দিন দিন কমে। দিন দিন কমলে এটাকে আমরা বলতেছি ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি অনুসরণ করা উচিত। আর প্রতিদিন সেম উপযোগ থাকলে এটাকে আমরা বলতেছি সরলরেখিক অনুসরণ করা উচিত। তাহলে আপনি কিরকম উপযোগ পাচ্ছেন, কিরকম উপকার পাচ্ছেন, এটার উপর নির্ভর করে অবচয়ের পদ্ধতি নির্ধারণ করি আমরা। বুঝতে পারছি? জি স্যার। জি আপনি যদি স্যার। যেমন আমি এই বোর্ড থেকে প্রতিদিন সেম উপযোগ পাচ্ছি, তাহলে এটার উপর আমি সরলরেখিক পদ্ধতি অবচয় ধরবো। কিন্তু আমি এই ফ্যানের উপর অবচয় ধরবো ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। ক্রমহ্রাসমান। বুঝতে পারছি? জি স্যার। যাক ভালো, এই পর্যন্তই আজকে আপনার। আল্লাহ হাফেজ।